ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ফাইন। এখন দ্বিতীয় আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো জানবো। রাষ্ট্র পরিচালিত করতে গেলে কিছু তাদের নির্দিষ্ট কিছু মূলনীতি থাকতে হবে। তার প্রথম মূলনীতিগুলোর মধ্যে একটা বলা আছে 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে মূলনীতি। মূলনীতিকে আমরা বলি জাতীয়তাবাদ নয়, জাতীয়তাবাদ। তারপরে তোমার হচ্ছে জাতীয়বাদ, হ্যাঁ। আর 10 হচ্ছে সমাজতন্ত্র, এগুলো হচ্ছে গণতন্ত্র। 12 হচ্ছে তোমার ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে? তাহলে মূলনীতি 4, হ্যাঁ। মূলনীতির কথা বলেছে, সরি, 8 বলা আছে মূলনীতি। আর 9 বলা আছে কি জাতীয়বাদ, হ্যাঁ। জাতীয়বাদ বাংলাদেশ মানে জাতীয় কি জাতীয়, আমরা জাতীয় ঐক্য সংস্কৃতি নিয়ে আমরা ঐক্য দেখবো না, জাতীয়বাদ। আর 10 হচ্ছে কি, 10 হচ্ছে তোমার সমাজতন্ত্র, হ্যাঁ। সমাজতন্ত্র থাকবে, মার্কসিজম, যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল এরকম টাইপের সমাজতন্ত্র। আর 11 ছিল তোমার গণতন্ত্র, মানে গণতন্ত্র যেখানে জনগণের উপস্থিতি খুব কী বলে প্রমিনেন্ট ভূমিকা পালন করে আর কি। আর 12 হয়েছে ধর্ম নিরপেক্ষতা। এখানে ধর্ম নিরপেক্ষতা বলা হয়েছে। ধর্ম নিয়ে কিন্তু সংবিধানে প্রায় অলমোস্ট 8টা অনুচ্ছেদে কথা বলা আছে ধর্ম নিয়ে। তার মধ্যে 12 নম্বর, প্রথমটা হলো 12 নম্বর অনুচ্ছেদে কি ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা 12 ক কী বলা আছে? 12 ক আছে তোমার সাম্প্রদায়িকতা বিলোপন করতে হবে। সাম্প্রদায়িকতা মানে সাম্প্রদায়িকতা ইয়ে করা যাবে না, খাওয়া যাবে না। 12 খ হয়েছে তোমার তো ধর্মকে রাজনীতির মর্যাদা যাবে না। সাপোজ এই ধর্মটাকে রাজনীতির মর্যাদা দিচ্ছে, যে ইসলাম ধর্মকে এটা বেশি করতে হবে বা হিন্দু ধর্মকে ভারতে বেশি করতে হবে, এগুলো রাজনীতি, ধর্মকে রাজনীতির মর্যাদা যাবে না। গতে বলা যে কি রাজনীতির উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না, ধর্মকে অপব্যবহার করা যাবে না। যে যেমন ইন্ডিয়াতে ধর্মকে রাজনীতির উদ্দেশ্যে ধর্মকে অপব্যবহার করে, বা বাংলাদেশে যদি বলে ইসলাম ধর্মকে রাজনীতি অপব্যবহার হিসেবে, এটা করা যাবে না, এটা সংবিধানভাবে নিষিদ্ধ। আর 12 ঘতে বলা আছে ধর্ম পালনকারীর প্রতি যা বৈষম্য করা যাবে না। যারা যারা বড়লোক তারা প্রথম কাতারে থাকবে, যারা গরিব তাদের দ্বিতীয় কাতারে থাকবে, এরকম কোনো তোমার ডিসক্রিমিনেশনের শিকার হওয়া যাবে না। এই সেম হিন্দুদেরও সেম অবস্থা, যারা যারা মানে বড় তাদেরকে ভালো বা এরকম কিছু মানে কোনোভাবে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, এটা সংবিধান। যদি ইসলাম ধর্মেও অনেক আগেই এটা বলা আছে যে কোনো সবাই সমান, অর্থাৎ প্রত্যেক মুসলমান ভাই ভাই। সো এখানে কোনো ভেদাভেদ নাই। সো এরা যে কোনো জায়গা থেকে তারা ফার্স্ট কাতার বা সেকেন্ড কাতারে দায়িত্ব পারে কোনো মানে এটা সংবিধানের ঘতে বলা আছে যে ধর্ম মানে ধর্ম পালনকারীর প্রতি কী হবে না, মানে বৈষম্য স্বীকার করা যাবে না আর কি, এটাই। এবারে গেল 13 নম্বর কী আছে? 13 নম্বরে আছে যে মালিকানা নীতি, মালিকানা 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 বলতে তোমার যে জমি জমি সংক্রান্ত বিষয় আর কি। মালিক যেমন 13(3) আছে না, তাহলে 3টে মালিক থাকবে। এক হলো ব্যক্তি মালিকানা, হ্যাঁ, ব্যক্তি মালিকানা। 2 হলো সামষ্টিক মালিকানা, হ্যাঁ। আর 3 ধরতে পারি আমরা সামষ্টিক ব্যক্তি, সামষ্টিক আর একটা ধরতে পারি আমরা ব্যক্তি সামষ্টিক রাষ্ট্রীয় মালিকানা আর কি। রাষ্ট্রীয় মালিকানা 3 নম্বর আছে রাষ্ট্রীয়, তো ব্যক্তি, সামষ্টিক এবং রাষ্ট্রীয় মালিকানা, এই 3টে মালিকানা নিয়ে 13 নম্বর অনুচ্ছেদটা গঠিত হয়েছে আর কি। 13 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, 14 নম্বর অনুচ্ছেদ কী বলা আছে? 14 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে কৃষি শ্রমিক মুক্তি, হ্যাঁ, কৃষি শ্রমিক মুক্তি, এটা বলা আছে। আর 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ আর কি, বলা আছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। মৌলিক 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 প্রয়োজনীয় ব্যবস্থা কীরকম? 15 ক আছে অন্ন, অন্ন, বস্ত্র, হ্যাঁ, অন্ন বস্ত্র আশ্রয়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে চিকিৎসা, শিক্ষা, হ্যাঁ। এই 5টা বিষয় নিয়ে কী বলা হয়েছে? অন্ন, বস্ত্র, তারপরে বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 4টা নিয়ে 15 ক আলোচনা করা হয়েছে। 15 খতে আলোচনা করা হয়েছে কাজের অধিকার, হ্যাঁ। যাদের কাজ করার অধিকার তাদের কাজের অধিকার দিতে হবে। 15 গতে বলা আছে তোমার যুক্তিসঙ্গত বিনোদন অবকাশের যাপন হবে। যুক্তিসঙ্গত বিনোদন, বিনোদন, হ্যাঁ, বিনোদন। আর এটা হচ্ছে কি অবকাশ যাপনের অধিকার। মানে যুক্তিসঙ্গত বিনোদন বলে কি আমরা বিনোদন করতে পারবে। এই যে যেমন আমরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যে প্রোগ্রাম হয়, এটা বিনোদন অনুষ্ঠানের একটা ইয়ে আছে, সংবিধানের একটা ইয়ে আছে। এটা অবশ্যই যুক্তিসঙ্গত হবে, কোনো অশ্লীল বাজে ইয়ে করা যাবে না, ঠিক আছে? 15 ঘতে বলা আছে যে সামাজিক নিরাপত্তা অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার। যেমন রাতের বেলা কেউ কাউকে অ্যাটাক করতে পারবে না। যেমন যদিও বাংলাদেশে রাতে গভীর রাতে আমরা অনেক নিউজ দেখছি যে গভীর রাতে মেয়েদের বিভিন্ন ধরনের খুব খারাপ পরিস্থিতি ফেস করতে হয়েছে। যেমন আমাদের দিনাজপুরে একটা খুব ইয়ার সময় ঘটে গেছিলো, খুব অপকর্ম ঘটে গেছিলো। সো এই জন্য আর কি মানে সামাজিক নিরাপত্তাটা এটা সবাইকে ইয়ে করতে হবে, মানে এটা এটা অধিকার, মানুষের মূল অধিকার।
আচ্ছা, একবার 16 আসলো। 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি? 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে সামাজিক উন্নয়ন ও কৃষি বিপ্লব। সামাজিক উন্নয়ন ও কৃষি বিপ্লব। সামাজিক উন্নয়ন বা কৃষি বিপ্লব করতে হবে, ঠিক আছে? মানে সামাজিক উন্নয়ন বলতে বলে গ্রামে গ্রামে কি বিদ্যুতিক লাইন দিতে হবে, শিক্ষা ব্যবস্থা জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে, এটা। আর 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক অবেতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবেতনিক ও বাধ্যতামূলক শিক্ষা বলা আছে 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে। সো এটা সবার জন্য শিক্ষা আর কি ওপেনশিপ করা হয়েছে। যেমন ইভেন এখন তো মনে হচ্ছে সব স্কুল কলেজ না, স্কুল পর্যন্ত বইও মানে ফ্রিতে দেওয়া হয়। আচ্ছা, 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি? 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা। নৈতিকতা বলতে জনস্বাস্থ্য নৈতিকতা এখানে এবার ভাগ করা আছে। এক, জনস্বাস্থ্য বলতে মদ, হ্যাঁ মদ, মাগি, জুয়া এগুলা নাকি এগুলাতে এটা কিছু লিমিটেশন আছে এখানে। যে তারপর আরও 2 আছে পতিতাবৃত্তি। পতিতাবৃত্তি জুয়া খেলা। হ্যাঁ পতিতাবৃত্তি কিন্তু লাইসেন্স আছে, যদি লাইসেন্স দেয় সরকার, যদি লাইসেন্স দেয় পতিতাবৃত্তি করতে পারবে, বা এটা যেমন বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে থাকে আর কি। আমি কিছুদিন আগে একটা সময় দেখলাম যে মানে প্রস্টিটিউট বা সেক্স ওয়ার্কাররা বলতেছে যে আমরা যদি এগুলো না করি তাহলে সমাজের মধ্যে আরও ব্যভিচার, আরও খারাপ, আরও ধর্ষণের শিকারটা বেশি হবে। সো এটা পতিতাবৃত্তিটা আর কি, এটা একটা সংবিধানের কর্তৃক আছে। সংবিধান 18(2)তে বলা আছে আর কি। 18(ক)তে বলা আছে কি পরিবেশ ও জীব বৈচিত্র্য। পরিবেশ ও জীব বৈচিত্র্য বলা আছে। পরিবেশের জীব বৈচিত্র্য কী কী হবে না এগুলা বিষয়ে কত বলা আছে, এটা হচ্ছে 18(ক)তে বলা আছে, হ্যাঁ। আর 19-এ কী বলা আছে? 19-এ হচ্ছে সুযোগের সমতা। সুযোগের সমতা। সুযোগ সমতা বলতে কোন জিনিসগুলো বোঝাচ্ছে? এটা হলো নাগরিক হিসেবে সমান সুযোগ পাবে। হুম, নাগরিক হিসেবে এক হচ্ছে নাগরিক হিসেবে সমান সুযোগ পাবে। নাগরিক হিসেবে সমান সুযোগ পাবে। দুই হচ্ছে তোমার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা যাবে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, আর সেই সামাজিক অর্থনৈতিক বৈষম্য শিকার যাতে না হয়। আর 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে জাতীয় জীবনে, হ্যাঁ জাতীয় জীবনে যাদের মহিলারা আছে এদের অগ্রাধিকার বেশি দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন জাতীয় প্রোগ্রাম বা জাতীয় যেমন আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, জাতীয় প্রোগ্রামগুলো দেখি, এখানে কিন্তু প্রথম সারিতে কিন্তু মহিলাদের কিন্তু 2টা চেয়ার থাকে। সো এই যে জাতীয় মহিলাদেরকে কি অগ্রসর দিতে হবে, কারণ তারা পিছিয়ে পড়া নাগরিক, তাদেরকে তো একটু অগ্রসর দিতে হবে, এগুলো স্বাভাবিক ম্যান, প্যানে চিল। তারপর কি আছে 20 নম্বর? 20 নম্বর তো বলেছে কি মানে অধিকার ও কর্তব্য। অধিকার, কি অধিকার? মানে মানুষের যে অধিকার আছে, অধিকার ও কর্তব্য। অধিকার তাহলে বিষয় রাখলো তোমার যোগ্যতা অনুসারে চাকরি, হ্যাঁ সরি যোগ্যতা অনুসারে কাজ, চাকরি না, যোগ্যতা অনুসারে কাজ, কাজ বা চাকরি আর কি। যোগ্যতা অনুযায়ী কি কাজ বা চাকরি আর কি বলে। তারপরে বিষয় 2 বলা আছে যে উপার্জন না করে আয় ভোগ করা যাবে না। উপার্জন না করে আয় ভোগ করা যাবে না। যেমন আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশেই দেখি যে দালাল অর্থাৎ মিডিয়া করে আর কি। তো তারা কিন্তু করে তোমার বিভিন্ন তারা কিন্তু খালি বসে থাকে আর কি, কথাবার্তা করে করে উপার্জন করার চেষ্টা করে। সো এটাই দালালি করা, মানে খুব এক্সট্রিম লেভেলে দালালি করাটা আসলে সংবিধান পরিপন্থী না, সংবিধান বিরোধী আর কি। সো 20 নম্বর গেল। এখন 21 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি সরকার কি 20 নম্বর অনুচ্ছেদে বলা আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, মানে অধিকার ও কাজের অধিকার, জানেন না? এখন কিন্তু নাগরিক ও সরকারি যে চাকরি যাদের তাদের কর্তব্য আছে। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। নাগরিক সরকারি কর্মচারীদের কী কর্তব্য আছে? এক হলো তোমার সংবিধান আইন মান্য করে আইন শৃঙ্খলা রক্ষা, এগুলা দায়িত্ব করতে হবে, মানে দায়িত্বশীল কাজ করতে হবে, এবং জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। বিনা কারণে আমি চাইলে হলের যে একটা গ্লাস ভাঙ করে পাবো না, কারণ এটা জাতীয় সম্পদ কি রক্ষা করতে হবে। তারপরে 21-2 বলা আছে জনগণের সেবা। হুম, জনগণের সেবা করতে হবে। অর্থাৎ মূলত 21 নম্বরটা মূলত বলা আছে কি 21 নম্বরটা বলা হয়েছে যে তোমার নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, মানে সরকারি কর্মচারীরা যখন কোনো একটা চাকরি নিযুক্ত হয় তখন আসলে তারা খুব হয়ে যায়, কী বলে বেপরোয়া হয়ে যায়। তারা তাদের দায়িত্বের প্রতি ওভাবে একনিষ্ঠ থাকে না। তখন এটাকে বলা হয়েছে, এটা 21-এ বলা হয়েছে। আর 21-এ বলা হয়েছে জনগণের সেবা করতে হবে। তোমরা জনগণের প্রভু না, জনগণের সেবা হিসেবে কাজ করো। যদিও আমরা বিষয়টা বাস্তব রিয়েলিটি আসলে একটু ভিন্ন চিত্রে দেখি, কিন্তু সংবিধানে 21-2 বলা আছে কি জনগণের সেবক হিসেবে কাজ করতে বলা আছে, জনগণের প্রভু না, ঠিক আছে? আর 22 নম্বর অনুচ্ছেদে আছে কি নির্বাহী বিভাগীয়তে বিশেষ বিভাগ পৃথকীকরণ আছে। এটা আছে তোমার কত নম্বর? 22, এটা 22 নম্বর। এটা ছিল 1লা নভেম্বর
নভেম্বর 2007 সালে কিন্তু এটা ইয়ে আসলো। এই 2007 সালে আগে নির্বাচন কিন্তু পৃথক ছিল না, এটা একটা ছিল। অর্থাৎ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বলতে যারা নট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে সব কাজ করতো আর কি, বিচার কাজ করতো। কিন্তু একটা সময় যখন দেখছে যে এদের রিপোর্টটা আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যায়, তখন আসলে এদের কাছে একটা ইগোতে লাগে আর কি, যে এই বিষয়টা আমি করলাম কেন আবার রিপোর্টটা ওখানে ওকে জমা দিতে হবে, এই যে বিভিন্ন ধরনের একটা তাল মাতাল নিয়ে। এটা কিন্তু শুরু থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়ে আসছে, কারণ সবাইকে পাওয়ার ক্রিয়েট করতে চায় আর কি, বিষয়টা হলো এরকম। আর সবাই একটু সমাধান পেশা, বিষয়টা এরকমই আছে। এই অর্থাৎ 2007 সালে 1 নভেম্বর 22 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক হতে এটা একটা বাধ্যতা হবে, ঠিক আছে। আর 23 নম্বর অনুচ্ছেদে বলা যায় কি, 23 নম্বর হচ্ছে জাতীয় সংস্কৃতি, জাতীয় সংস্কৃতির কথা বলা যায়, অর্থাৎ উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃগোষ্ঠী সম্প্রদায়, অর্থাৎ মাইনরিটি যে গ্রুপগুলো আছে, 23-এর কাছে যে মাইনরিটির গ্রুপগুলো আছে এদেরকে আর কি ইয়ে করতে হবে, এদেরকে কোনোভাবে ইয়ে করা যাবে না, ডমিনেট করা যাবে না। আর 24 নম্বর বলা আছে তোমার উম, আহ, স্মৃতি, 24 নম্বর কি জানি, জাতীয় স্মৃতি নির্দেশন আর কি, জাতীয় স্মৃতি নির্দেশন, জাতীয় স্মৃতি নির্দেশনটা কীরকম, মানে রাষ্ট্রের ঐতিহাসিক স্মৃতি নির্দেশন রাখা করতে হবে। ঐতিহাসিক স্মৃতি নির্দেশন বললে যেমন আজ 21শে ফেব্রুয়ারিতে যে আমরা ইয়ে করি, অর্থাৎ শহীদ মিনার, এগুলো কিন্তু জাতির তোমার জাতীয় জাতীয় ঐতিহ্য স্মৃতি আর কি, এরকম 24 নম্বর সাথে বলা আছে। আবার যে স্মৃতিসৌধ, তারপরে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের আর কি জাতীয় পর্যায়ে যেগুলো ইয়ে হয়, রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলো করা হয়েছে পুঁথি হিসেবে আছে, ওগুলোকে কী করতে হবে, ওগুলোকে নিয়ন্ত্রণ মানে রক্ষা করতে হবে, নির্দেশনা রক্ষা করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে কি, 25 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ফ্রেন্ডস টু অল আর কি, ফ্রেন্ডস মানে ফ্রেন্ডশিপ টু অল, আর অ্যারেঞ্জ টু নান, মানে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না আর কি। 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে, অর্থাৎ পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এটা হলো সবার সাথে শান্তি, নিরাপত্তা, সংহতি, উন্নয়ন এগুলো কাজ করতে হবে। হুম, এটা হলো আমার 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এখন আমরা এখানে একটা কথা হলো কি, ওই যে 12 নম্বর অনুচ্ছেদটা আর কি, 12 নম্বর অনুচ্ছেদে বলা আসলো কি ধর্ম বিষয় আর কি, ধর্ম নিরপেক্ষতা। এখানে এখানে কিন্তু আবার এই যে 61 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা আছে ধর্মীয় স্বাধীনতা বলা আছে, 61 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্মীয় স্বাধীনতা। আবার 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে এই তোমার ধর্মের বিষয় বলা আছে। তারপরে এদিকে তোমার 8 নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছিল, 8 নম্বর অনুচ্ছেদ না, 8 নম্বর তো ওই যে তোমার মূলনীতির মধ্যে তো চলে ধর্ম নিরপেক্ষতা চলে, 12 নম্বর অনুচ্ছেদ চলে আসলো ওখান থেকে। আর 29-এ 2 বলা আছে ধর্ম কথা আছে, মানে ওখানে বলা আছে কি ধর্মগোষ্ঠী বা সম্প্রদায় এদিকে বৈষম্য করা যাবে না, 29-এ চাকরির অধিকার সেখানে বলা হয়েছিল আর কি। আর 121 নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছিল ধর্ম কথা। সো এই মূলত এই 8টা অনুচ্ছেদে ধর্ম কথা বলা আছে, ঠিক আছে, তাহলে ধর্মটা কত সেন্সিটিভ। সো আমরা এখানে একটা বেসিক বিষয় জানবো, ঠিক আছে, যেহেতু পররাষ্ট্রনীতি সম্পর্কে আসলো 25 নম্বর অনুচ্ছেদে। এখানে কিন্তু আমরা জানি যে আদিবাসী, হ্যাঁ, আদিবাসী, অধিবাসী মধ্যে একটা ছোট পার্থক্য আছে। অধিবাসী, হ্যাঁ, আদিবাসী, আদিবাসী, অধিবাসী কারা, আদিবাসী কারা, অধিবাসী হলো যারা বংশানুক্রমে এই দেশে একটা নির্দিষ্ট ভূখণ্ডে থাকে, তাদের বলা হয় অধিবাসী। আর আদিবাসী হলো ইন্ডিজিনিয়াস পিপল আর কি, ক্ষুদ্র নির্গত ইন্ডিজিনিয়াস পিপল, মানে যারা মানে এটা একটা গোষ্ঠী অফ, এটা গ্রুপ অফ পিপল হু আর দ্য স্টে ইন দিস ল্যান্ড ফ্রম ফ্রম প্রাচীনকাল থেকে আর কি, যারা এখানে আছে আর কি, অতি প্রাচীনকাল, তারা কিন্তু বলা হয় এটা কি, এটাকে বলা হয় আদিবাসী বলা হয়, হ্যাঁ। আর অভিবাসী কারা, অভিবাসী হলো অভিবাসী, 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 অভিবাসী হলো কারা, অভিবাসী হলো তারা যারা মনে করেন যে সাপোজ আমি মানে ইন্ডিয়া গেলাম বা ইউএসএ গেলাম, যে আমি এখানে কাজের উদ্দেশ্যে গেছি বা পড়াশোনার উদ্দেশ্যে গেছি, যে আমার ভালো লাগছে হুট করে আমি সেটা নাগরিকত্ব নিয়ে গেছিলাম, এইটা অভিবাসী মনে হয়, এটা সিটিজেনশিপ পাওয়া যায় ওখান থেকে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী কারা, ইথনিক মাইনরিটি, ইথনিক মাইনরিটি হলো তোমার যে ওই যে আমরা জানি না চাকমা, মাদমা, খাদ্রা, সাঁওতাল, এরা এটা ক্ষুদ্র নিগোষ্ঠী, এটা বলে ইথনিক মাইনরিটি। আর উপজাতি কারা, না উপজাতি, মানে এটাকে বলা হয় উপজাতি, ট্রিবল। উপজাতি হলো তোমার এমন জনগোষ্ঠীকে বোঝায় তারা নির্দিষ্ট একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে পারে সমর্থ, হ্যাঁ। যেমন সংস্কৃতি বলতে আমরা কী বলতে পারি, এখানে বলতে পারি যেমন গারোদের একটা সংস্কৃতি আছে বা ইয়াদের সংস্কৃতি, এটাই আর কি। যেমন আমাদের এই দিনাজপুরেই আছে এই যে সাঁওতালদের বিবাহের জন্য ইয়ে করে, তারা ছেলে মেয়ে চাইলে পছন্দ করে বিয়ে করতে পারে, এই সংস্কৃতি, এটা হলো উপজাতি আর কি। সো এটাই আর কি মোটামুটি। সো আমরা শেষ করবো এটা 26 অনুচ্ছেদ,
26 নম্বর অনুচ্ছেদে মৌলিক নীতি মনে হয় বলা আছে। জাস্ট 1 সেকেন্ড। 26 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল। মৌলিক মৌলিক অধিকারের সাথে যে অসামঞ্জস্য যে আইনগুলো আছে এগুলোকে বাতিল করতে হবে, কাটছাঁট করতে হবে। 57 নম্বর অনুচ্ছেদে কী বলা আছে? 57 নম্বর অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা আর কি, সব নাগরিককে সমান অধিকার দিতে হবে, আইনের দৃষ্টিতে সমতা। হ্যাঁ, আর 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম, এই ধর্ম নিরপেক্ষ, ধর্মভিত্তিক বৈষম্য করা যাবে না, ধর্ম ও প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না। 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি 28-2 কী বলা আছে? 28-2 বলা আছে যে সর্বস্তরের নারীরা বা পুরুষরা সমান অধিকার ভোগ করবে। 28-2 বলা আছে কি সর্বস্তরের নারী পুরুষরা সমান অধিকার ভোগ করবে। আর 28-4 বলা আছে নারী, শিশু, অনগ্রসর জনগোষ্ঠীকে অধিকার দিতে হবে। নারী, শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীকে অধিকার দিতে হবে। 28-4 বলা আছে। আর 29-এ কী বলা আছে? 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সরকারি নিয়োগের লাভ, সরকারি চাকরিতে নিয়োগ লাভের আগে সুযোগ। আর 29-3 এটা সব থেকে ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল। 29-3 বলছে কোটা ব্যবস্থা। এখন কোটাটা আসলে কোথা থেকে আসলো? কোটা আসলো তোমার 1972 সালে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কি 5 সেপ্টেম্বর নির্বাহী আদেশে করে আর কি, নির্বাহী আদেশে তোমার কোটা চালু করে, প্রথম কোটা চালু হয় এবং সেখানে মুক্তিযোদ্ধা পায় 30%। আর জেলা কোটা ছিল 40%, আর নারী কোটা ছিল 10%, মেধা ছিল মাত্র 20%। এটা ছিল কত? 1972 সালের কাহিনী আর কি। তারপরে আসে 1997 সালে 17 মার্চ, আচ্ছা 17 মার্চ এই সময় বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ তখন তো শেষ হয়ে গেছে, আগে মুক্তিযুদ্ধ শেষ, মানে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য করা ব্যবস্থা চালু করে। মুক্তিযুদ্ধ সন্তান, যার সন্তান আছে, সন্তান বা কন্যা, সন্তান বা কন্যাদের তোমার এই যে কোটাটা কী থাকবে? এই কোঠাটা বলবৎ থাকবে আর কি। তারপরে 2011 সালে 16 জানুয়ারি 2011 সালে কী বলা হয়? তোমার আসলে নাতির কাছে চলে আসে কোটাটা, নাতনির কাছে চলে আসে। তারপরে আসলে যখন এটা আসলে যখন হয়ে যায়, নাতি চলে আসে, তখন বাংলাদেশের মানুষদের বা স্টুডেন্টদের প্রতি এটা খুব আক্ষেপ বা খুব একটা ছিল, যারা মানে যারা মেধাবী তারা চান্স পাচ্ছে না, বাট যারা তথাকথিত মানে মেধা কম আর কি, মেধা তো সবার আছে, বাট যারা কি অলস টাইপের তারা আর কি করবে, তোমার ভালো একটা জায়গা করে নেবে। সো এইখান থেকে একটা আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরু হওয়ার কারণে 2018 সালে 4 অক্টোবর, নবম থেকে 13তম গ্রেডে কোটা তুলে দেয়। শেখ হাসিনা বলছে না, আমি কোটা তুলে দিলাম না। এই কোটা তুলে দেওয়ার পরে 2024 সালে এই জুলাইয়ের সময় কোটা আবার করে চালু করার কারণে আবার সেই 24 সালে 23শে জুলাই 23শে জুলাই কী করে সরকারি চাকরিতে কোটা করে আবার কোটা তুলে দেয় আর কি। কত? 23শে জুলাই সভাপতি গেজেট প্রকাশ হয়, প্রজ্ঞাপন এবং গেজেট পাস হয়েছে 93% মেধা এবং 7% কোটা। এটা কত সালে? এটা 24 সালে 23শে জুলাইয়ের সময় এটা কাহিনী হয়। জুলাই অভ্যুত্থান, যদিও এটা পরে আর এটা অভ্যুত্থানের পরিবর্তন হয়, পরে সরকার পরিবর্তন বাধ্য হয়ে যায় আর কি। সো এটা আসে কোটার কাহিনী। 29 গেল, এবার 30 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি? 30 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে বৈদেশিক খেতাব ও পুরস্কার। বৈদেশিক খেতাব বলে কি? কেউ যদি বৈদেশিক খেতাব পায়, যেমন কেউ মনে করে যে পাইলো একটা ভালো ধরনের মানে একাডেমি বা বলে না যে অস্কার পাইছে, বা এই খেতাব বা পুরস্কার পাইলে এটা অবশ্যই রাষ্ট্রপতির একটা অনুমোদন লাগবে। সো এই বৈদেশিক খেতাবে রাষ্ট্রপতির লাগবে। এটা 30 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 31 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি? আইনের প্রতি মানে আইনের আশ্রয় নেওয়ার অধিকার। আইনের আশ্রয় নেওয়ার অধিকার, মানে এই আইনে আশ্রয় নেবে আর কি। 32 নম্বর আছে কি? জীবন ও ব্যক্তি স্বাধীনতা। যে জীবনের ব্যক্তি কীভাবে স্বাধীনতা করবে। 33 নম্বর বলা আছে গ্রেপ্তার ও আটক
আটকের রক্ষক অবস্থ। কেউ গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে, তাকে বলতে হবে যে আমাকে কেন গ্রেপ্তার করছেন, আমাকে এভিডেন্স দেখান। এটা বলা হচ্ছে 33 নম্বর সাথে বলা আছে যে গ্রেপ্তার আটকে অরক্ষক অবস্থা। যদিও আসলে দেখে না, পুলিশ ধরে ধাম ধাম চত্বর লাগিয়ে দিয়ে নিয়ে যায়, দেওয়ার টাইম নেই। আর যদি কথা বলে আর বেশি মার খাবে, সো মানুষের ভয় চোদে নেই, কেউ কিছু বলে না। তারপরে আসলে 33-2 বলা আছে 24 ঘন্টার মধ্যে কী করতে হবে, 24 ঘন্টার মধ্যে এটা ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে দিতে হবে, ওই যে আসামিদের কাছে। যদি বাইরে যায় তাহলে আইনগত একটা অপরাধ হবে আর কি। 34 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি, 34 নম্বরে বলা আছে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করতে হবে। জবরদস্তি শ্রম, কাউকে জোর করে শ্রমে লাগা যাবে না। এটা কিন্তু বিদেশি ক্ষেত্রে সেম অবস্থা। জবরদস্তি শ্রম নিষিদ্ধ। এবং ফৌজদারি 34-2 ক বলা আছে ফৌজদারি অপরাধীদের জবরদস্তি শ্রম করানো যাবে না। মানে আমরা আছে না, এই যে যখন আদালতে নিয়ে যায়, নিয়ে যেয়ে তোমার কাছে জোর করে ওকে কাজে লাগা দেবে, যে ইয়া করে এটা পয়সা করো, হে করো, এই জবরদস্তিভাবে। এটা এটা সংবিধানে 34-2 কথা বলা আছে যে ফৌজদারি আসামি, অর্থাৎ ফৌজদারি বলে কারা, যারা ক্রিমিনাল, তাদেরকে আর কি এটা করা যাবে না। তার বলা আছে 35 নম্বর অনুচ্ছেদে বলা কি আছে, 35 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে বিচার ও শাস্তি সম্পর্কে রক্ষণ, বিচার ও শাস্তি সম্পর্কে রক্ষণ। আর মানে বিচার শাস্তি বলে রক্ষণ বলতে এটা বলছে যে একবার আসামি দুইবার 3বার এরকম কিছু হবে না আর কি, নট প্রিটি শিওর, এরকমটা আর কি বলা আছে। 32 বলা আছে যে একজন শাস্তি এক অপরাধের জন্য একের বেশি বিচার দেওয়া যাবে না, মানে বিচার করা যাবে না আর কি। 32 বলা আছে, এটা বললাম কিছুক্ষণ আগে। এটা আসলে 35 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 36 নম্বর অনুচ্ছেদে বলা আছে চলাফেরার স্বাধীনতা। 37 নম্বর অধীনে বলা আছে সমাবেশের স্বাধীনতা। 38 নম্বর বলা আছে সংগঠনের স্বাধীনতা। এখানে 38 নম্বরটা একটু কথা বলতে হবে। 38 নম্বর বলা আছে কি, সংগঠনের স্বাধীনতা। সংগঠন বলতে এখানে কী বলা হয়েছে, মানে ধর্মীয় সম্প্রদায় বিলোপ করা যাবে, নষ্ট হবে এমন সম্প্রদায় করা যাবে না। 38-এ কত বলা আছে, ধর্মীয় সম্প্রদায় মানে ধর্মীয়ভাবে কোনো সিস্টেম করলে রাষ্ট্র সম্পদ নষ্ট হবে, এরকম ইয়ে করা যাবে না, সমাবেশ করা যাবে না আর কি, সংগঠন করা যাবে না। আর খতে বলা আছে যে মানুষের প্রতি বৈষম্য, মানুষের প্রতি বৈষম্য করা যাবে না। আর গতে বলা আছে দেশদ্রোহী ও জারি কার্যক্রম করা যাবে না। আর ঘতে বলা আছে যে সংবিধান বিরোধী কোনো কাজ করা যাবে না। আর 39 নম্বর বলা আছে যে চিন্তা বিবেকের স্বাধীনতা। চিন্তা বিবেকের স্বাধীনতা বলতে কি, মানুষের চিন্তা মানে তোমার যে যার চিন্তা, মানে সবার প্রপারলি একটা চিন্তার অধিকার আছে, চিন্তা বিবেক স্বাধীন করা যাবে না। 29-এর ক চিন্তা বিবেকের স্বাধীনতা। 34-2 এসে সংবিধানের। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট, পরেরটা পরে কোনো একটা সময় করে দেওয়া হবে। সো ফাইন, টাটা, বাই বাই।